বক্সিং ডে টেস্ট, তাও আবার মেলবর্নের মাঠে। তো সেইখানে প্রথম দিনে কিছু মাসালা, কিছু টুইস্ট থাকবে না, এটা হতেই পারে না, এটা থাকবেই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া যখনই একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করে, তো এই জিনিসগুলো আমরা দেখতে পাই। কিন্তু আজকে মাঠেতে বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসের মধ্যে যে শোল্ডার চার্জিংটা যেটা দেখা গেল, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। অ্যাগ্রেশন দেখানো হবে, স্লেজিং চলবে, এই অবধি ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে আজকে বিরাটের বিহেভিয়ারটা আমাদের ভালো লাগেনি। কোথাও গিয়ে এটা বুঝতে হবে, সেটা ডেবিউট্যান্ট, 19 বছর বয়স মাত্র, আপনার হাফ বয়সী, তো তার সাথে স্লেজিং ঠিক আছে, ওকে, কিন্তু শোল্ডার চার্জিংটা কখনোই একসেপ্টেবল নয়। আজকে এর জন্য অনেক বড় খেসারত দিতে হতে পারতো বিরাট কোহলিকে। আইসিসি কিন্তু তাকে একটা টেস্টের জন্য সাসপেন্ড করতেই পারতো, কিন্তু কপাল ভালো, তার রেসপেক্ট, তার এই কাজের জন্য আইসিসির তরফ থেকে তার ম্যাচ ফিজের 20% ফাইন করা হয়েছে এবং তাকে একটা ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এই অবধি জিনিসটা ক্ষান্ত হয়েছে, নলে সাসপেন্ড করে দিলে সিডনি টেস্ট তিনি খেলতে পারতেন না। তো এটা কোনো প্রয়োজন ছিল না। এবং অস্ট্রেলিয়ার জন্য হোয়াট আর ডেবিউট্যান্ট ম্যান, স্যাম কনস্টাস ইতিহাসের খাতায় নিজের নাম লিখলেন। তিনি আপাতত বিশ্ব ক্রিকেটে একজনই ব্যাটসম্যান যিনি জসপ্রীত বুমরাকে টেস্ট ক্রিকেটে 6 মেরেছেন, তাও আবার রিভার্সে স্কুপ মেরে। দুর্ধর্ষ তার যে ইনিংসটা, প্রতিটা ক্রিকেট ফ্যান খুশি হয়েছে। ভোরবেলা উঠে প্রতিটা ভারতীয় ফ্যান ম্যাচ দেখতে শুরু করেছিল এবং তার ব্যাটিং দেখে মুগ্ধ। তিনি 60 রানের দুরন্ত ইনিংস খেলেছেন। তো ম্যাচের শুরুতেই যদি আমরা দেখি, টস জেতে প্যাট কামিন্স এবং তিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তো ভারতের জন্য একটি চেঞ্জ হয়, শুভমান গিল বাইরে যান, তার জায়গায় আসেন ওয়াশিংটন। তো এই চেঞ্জের ফলে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে টস জেতা। টস জিতে আগে ব্যাটিং করো, কারণ দুটো প্রপার স্পিনার রয়েছে, তাকে ডে 2 ডে 3 তে তাদের রোলটা অনেক ভাইটাল হবে। কিন্তু ডে 1-এ অতটা বল টান হবে না মেলবর্নে, অসম্ভব। কিন্তু সেই জায়গায় গুরুত্বপূর্ণ টসটা হেরে যায় টিম ইন্ডিয়া। তো অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করতে নামে, প্রথমে দুর্ধর্ষ ব্যাটিং করে তো কনস্টাস, তারপর তাকে 60 রানের মাথায় এলবিডব্লিউ করেন জাদেজা। তো তিনি যখন আউট হয়ে যান তখন নামেন লাবুসেন। তো লাবুসেন আর খোয়াজা মিলে দুরন্ত পার্টনারশিপ বিল্ড করেন। তো প্রথম সেশনে যতটা দ্রুত গতিতে রান হচ্ছিল, সেকেন্ড সেশনে ভারতীয় বোলাররা কিন্তু রানের গতিকে কমাতে সক্ষম হয়েছিল। তো কিন্তু সেই জায়গাতে উইকেট পড়ছিল না। তো উইকেট না পড়লে কি করতে হবে, জসপ্রীত বুমরাকে ডাকতে হবে। তিনি এলেন, খোয়াজাকে আউট করে দিলেন। তো সেখানে হয়ে যায় 2 উইকেট, নামেন স্টিভ স্মিথ। তো সেকেন্ড সেশন কমপ্লিট হয়ে যায়। থার্ড সেশনে ড্রিঙ্কস ব্রেক অব্দি আর কোনো উইকেট পড়ে না, ইতিমধ্যে হাফ সেঞ্চুরি কমপ্লিট করে নেন লাবুসেন। ড্রিঙ্কস ব্রেকের পর বল করতে আসেন ওয়াশিংটন, প্রথম বলেই তিনি আউট করে দেন লাবুসেনকে, মিড অফে দুরন্ত ক্যাচ নেন বিরাট। সেখানে হয়ে যায় 3 উইকেট। কিন্তু তারপর আসল ডেঞ্জার ম্যান মাঠে নামেন, ট্রাভিস হেড। তাকে শুরুতে আউট করতে না পারলে ম্যাচ শেষ। কিন্তু এইবারে ভারত সক্ষম হয়েছে তার উইকেটটি তুলতে। জসপ্রীত বুমরা তাকে 0 রানে বোল্ড করেন, ম্যাচ জমে যায়। তারপর নামেন মিচেল মার্শ, তাকেও আউট করেন জসপ্রীত বুমরা। তো সেখানে 5 উইকেট হয়ে যায়। তো তারপরে অ্যালেক্স ক্যারি আর স্টিভ স্মিথ মিলে একটি পার্টনারশিপ বিল্ড করেন। ইতিমধ্যে স্টিভ স্মিথ তার হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেন। তারপর সেকেন্ড নিউ বলে আকাশদীপ অ্যালেক্স ক্যারিকে আউট করে দেয়। তো 6 উইকেট পড়ে যায়, মাঠে নামেন অধিনায়ক প্যাট কামিন্স। তো দিনের শেষে অস্ট্রেলিয়া 311 রানে 6 উইকেট। কিছুটা এগিয়ে রয়েছে প্রথম দিনে অস্ট্রেলিয়া, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এখান থেকে অস্ট্রেলিয়া স্কোরটা কতটা নিয়ে যেতে পারবে কোনো গ্যারেন্টি আপনি করতে পারবেন না। তার কারণ হচ্ছে, যদি কালকে প্রথম সেশনে বুমরা এবং আকাশদীপ নিউ বলের সাথে দুরন্ত বোলিং করে, তাহলে কিন্তু 350-র মধ্যেই অল আউট হয়ে যেতে পারে অস্ট্রেলিয়া। এবং যদি তা না পারে, তাহলে ইজিলি 400 রান করবে অস্ট্রেলিয়া। তো টিম ইন্ডিয়ার একটাই লক্ষ্য থাকবে, 350-র মধ্যে যাতে আটকে রাখা যায় অস্ট্রেলিয়াকে। কারণ টিম ইন্ডিয়া কিন্তু একটা ব্যাটসম্যান কমে খেলছে। ব্যাটিং ডেপথের জন্য ওয়াশিংটনকে নিয়েছে ঠিক আছে, কিন্তু ওয়াশিংটন আর শুভমান গিল এই দুজনের ব্যাটিং কোয়ালিটি কিন্তু সেম নয়। এবং এটাও মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু কেএল রাহুল, রোহিত শর্মা এবং জয়সওয়ালের। যতদূর বোঝা যাচ্ছে, নয় কেএল রাহুলের সাথে জয়সওয়াল ওপেনিং করবে, রোহিত 3 নম্বরে, বা রোহিতের সাথে জয়সওয়াল ওপেনিং করবে, কেএল রাহুল 3 নম্বরে। প্রথম 20-25 ওভার ক্রিজে সময় কাটাতেই হবে। যদি প্রথম 10 ওভারের মধ্যে
মিডিল অর্ডার যদি এক্সপোজ হয়ে যায় তাহলে সেই টেস্ট ম্যাচে কামব্যাক করা খুব কঠিন, কারণ বিরাট সেই পুরনো ফর্মে নেই। তিনি প্রথম 10 ওভারের মধ্যে তাকে নামলে একই অফ স্টাম্পের বাইরে বল করবে অস্ট্রেলিয়া, এবং সার্টেন টাইম অবধি নিজেকে কন্ট্রোল করতে পারলেও বিরাট পারবে না। তিনি কভার ড্রাইভের জন্য ব্যাট চালাতে যাবেনি, সেখানে হয়তো নিজের উইকেটটি তিনি দিয়ে বসবেন। কিন্তু সেই কাজটা কিন্তু 20-25 ওভার হয়ে গেলে কোকাবুড়া বল যত পুরনো হয়ে যায়, সফট হয়ে যায়, সেখানে কিন্তু বল সিম সুইং হয় না। তো সেক্ষেত্রে কিন্তু ইজিলি মিডল অর্ডার ব্যাটিং করতে পারবে, কিন্তু সেই প্ল্যাটফর্মটা সেট করতে হবে টপ 3 তাদেরকে। এবং এটাও দেখার যে কালকে অস্ট্রেলিয়ান বোলাররা প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড তারা কোন লাইন লেন্থে বল করে। আজকে কিন্তু খুব একটা আমরা সুইং দেখতে পাইনি মেলবোর্নের পিচে। তো এবার কালকে যদি অস্ট্রেলিয়াও সেম কাজটা না করতে পারে তাহলে বোঝা যাবে যে পিচ এরকমই। আর যদি দেখা যায় যে কালকে অস্ট্রেলিয়ান বোলাররা বল সুইং করে দেখিয়ে দেয়, তাহলে বুঝতে হবে ইন্ডিয়ান বোলাররা প্রপার লাইন লেন্থে বল করতে পারেনি। সেই জিনিসগুলো কালকে আমাদের কাছে ক্লিয়ার হবে। এবং কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কালকের দিনের পরই কিছুটা আমরা বুঝতে পারবো যে টেস্ট ম্যাচটা কোন দিকে যেতে চলেছে, একটা কিছুটা আইডিয়া আমাদের মধ্যে আসবে। এবং আজকে সব থেকে গুরুত্বপূর্ণ, মেলবোর্নের ক্রাউড 87,000-এর বেশি লোক আজকে মাঠে গেছিল দুর্দান্ত টেস্ট ক্রিকেটের জন্য। তো কালকেও কিঞ্চিত হয়তো এর থেকে কম হতে পারে, কারণ কালকে ওয়ার্কিং ডে আছে, কিন্তু অনেক লোকই মাঠে যাবে। তারপর শনিবার ওপার তো প্যাকড আপ হবে, এটা আমরা বুঝতেই পারছি। তো কালকে টিম ইন্ডিয়াকে কামব্যাক করতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব 4টে উইকেট তুলতেই হবে, আর কোনো অপশন নেই। তো আমরা সকলে আশা করবো যাতে ভারতীয় বোলাররা দ্রুত এই 4টে উইকেট তুলতে পারে এবং ব্যাটিং করতে নেমে কোনো ভুলচুক না করে ইজিলি যাতে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, স্পেশালি টপ অর্ডার। তো এই ছিল আজকে ডিটেলস ম্যাচের আপডেট। তো আগামীকাল ডে 2, কালকেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটি নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।